মিথিলা যখন কথা বলতে শুরু করলো তখন ঘরটা অদ্ভুত রকম চুপ। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে মলিন হচ্ছে। আমার ড্রয়িং রুম যেখানে একটা সময় আমরা তিনজন হাসতাম, সেখানটায় আজ আদালতের কাঠগোড়া। আপু, আমি কখনো তোমাকে ধোকা দিতে চাইনি। মিথিলা একবারও আমার দিকে তাকাচ্ছিল না। চোখের পাতা বাড়ি হয়ে যাচ্ছে, কণ্ঠে কান্না, কিন্তু সেই কান্নার ভেতরে কোথাও একটা হিসাব লুকানো। আমি চুপচাপ দেখছিলাম, আমি কিছু বললাম না। চুপ থাকাটা আমি শিখে গেছিলাম। চুপ থাকলে মানুষ বেশি কথা বলে। মিথিলা ধীরে ধীরে বলল, সব শুরু হয়েছিল তোমার অপারেশনের সময়। এই বাক্যটা শুনে আমার বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে গেল। তুমি যখন হাসপাতালে, আমি আর মা প্রায় সারাক্ষণ তোমার পাশে থাকতাম। ফয়সাল একা বাসায় যাতায়াত করতো। তখন একদিন হঠাৎ বলল, মিথিলা একটু সাহায্য করিস, তোর বোন তো বাসায় নেই, আমি ঠিক মতো খেতে পারছি না। আমি তো তখনও তাকে দুলাভাই ভাবতাম আমি যদি এই কাজগুলা একটু করে দেই, সংসারের টুকিটাকি কাজগুলা, যাতে করে সংসারটা একটু ভালো থাকে। আমি চোখ নামিয়ে রাখলাম। ওই সময়টায় ফয়সাল সত্যি বদলে গেছিল। অতিরিক্ত যত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, যেন কিছু ঢাকতে চাইছিল। তখন আমি বুঝতে পারিনি। মিথিলা একটু থেমে আবারও বলা শুরু করলো, প্রথম দিন কিছুই হয়নি। আমি খাবার নিয়ে গেছিলাম, ও খুব ক্লান্ত ছিল, বলল তুই না থাকলে আমি একা হয়ে যেতাম। মিথিলা আবার একটু থামলো, তারপর ধীরে ধীরে বলল, কেউ যখন বলে তাকে দরকার, তখন মানুষ একটু বেশিক্ষণ থেকে যেতে চায়। আমিও থেকে গেছিলাম। আমি তখনও চুপ ছিলাম। মিথিলা বলল, তারপর একদিন বৃষ্টি হচ্ছিল, আমি বেরোতে পারছিলাম না। ফয়সাল ভাই বলল, এত বৃষ্টি হচ্ছে বাহিরে, আজ না হয় থেকে যাও। আমি বলছিলাম, তা কি করে হয়, আপু বাসায় নেই, আমি একা কি করে থাকবো, এটা ঠিক হবে না। কিন্তু দরজা বন্ধ করার সময় মিথিলার গলা কেঁপে উঠলো। পেছন থেকে কেউ আমার হাতটা ধরে। পেছনে তাকিয়ে দেখি ফয়সাল ভাই। ফয়সাল ভাই আমার হাতটা অনেক শক্ত করে ধরে। আমি হাতটা ছাড়াতে গিয়েও ছাড়াতে পারিনি। মিথিলা বলল, সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, নিজেকে বারবার বলেছিলাম এটা ভুল, আমরা যা করছি সেটা ভুল। কিন্তু পরের দিন মিথিলা একটু হেসে ফেললো। সে হাসিটা কুৎসিত। ফয়সাল ভাই বলল, তোর আপু আর কখনো মা হতে পারবে না। ঘরের বাতাস যেন হঠাৎ থেমে গেল। ফয়সাল ভাই আমার দু হাত ধরে বলল, মিথিলা আমি বাবা হতে চাই। আর তখন আমি বুঝে গেলাম, এই গল্পে আমি অতিথি না, আমি বিকল্প। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। আমি মিথিলাকে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর কি মনে হয়েছিল আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে তুই আমাকে সাহায্য করছিস? মিথিলা মাথা নাড়ালো, হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার তো সব আছে, আমি শুধু ওকে একটা সন্তান দিচ্ছি যেটা নাকি তোমার অভাব। আমি তখন চুপচাপ উঠে দাঁড়ালাম, কাচের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে সন্ধ্যা নামছিল। একটা কথাও বলিনি। আমি শান্ত গলায় বললাম। মিথিলা চমকে উঠলো। আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। মিথিলা ফ্যাকাশে হয়ে গেল। জানিস মিথিলা, আমি চিকিৎসার রিপোর্ট চেঞ্জ করেছিলাম। আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম না। মিথিলার মুখ ঠোঁট কাঁপছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম ফয়সাল কি করে আর তুই কি করিস। আমার কথা শুনে পুরো ঘরে একদম নিস্তব্ধতা নেমে আসলো। আমি ঘুরে মিথিলার দিকে তাকালাম। আর একটা কথা আমি বললাম, রায়ান ফয়সালের ছেলে, এটা তো কাগজে কলমে লেখা। মিথিলার চোখ বড় হয়ে গেল। কিন্তু ডিএনএ রিপোর্টে তো নাই। মিথিলা ধীরে ধীরে মেঝেতে বসে পড়লো। শোন মিথিলা, কিছু বিশ্বাস হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে চির ধরে। যাই হোক, রায়ান যে ফয়সালের সন্তান, তার কোনো ডিএনএ রিপোর্ট আছে তোর কাছে? আমি রায়ানের ডিএনএ টেস্ট করতে একটা ভালো নামি দামি উকিলের সাহায্য নিয়েছিলাম, মিথিলা মা বাবা কাউকে না জানিয়ে। উকিল সাহেব তো অনেকক্ষণ এসে বসে আছেন। এবার আমি তাকে রিপোর্টটা দেখাতে বললাম। ডিএনএ রিপোর্টটা যখন টেবিলের উপর রাখা হলো, ঘরের বাতাসটাই বদলে গেল। বাবা চশমাটা খুলে হাতে নিলেন। এই অভ্যাসটা আমি চিনি। কঠিন কিছু পড়ার আগে তিনি সব সময় এমন করে, যেন চোখ নয় মন দিয়ে পড়বেন। মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন, হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচলটা বারবার হাতের মুঠো করে ধরছিলেন। বোঝাই যাচ্ছে প্রচন্ড টেনশন করছেন, কিন্তু তার নীরবতা ছিল শব্দের থেকেও ভারী। উকিল সাহেব রিপোর্টটা পড়তে শুরু করলেন। প্রথম লাইনের পরেই বাবার কপালে ভাঁজ পড়ল। দ্বিতীয় লাইনে এসে তিনি কাগজটা একটু দূরে সরালেন, যেন ঠিক মতো দেখতে পাচ্ছেন না। মা ধীর করে বসে পড়লেন। কেউ তাকে বসতে বলেনি। পা যেন আর ধরে রাখতে পারছিলেন না। এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। এই কথাটুকু শোনার পর বাবার হাত কেঁপে উঠল। খুব সামান্য, কিন্তু আমি দেখেছি তিনি জীবনে অনেক ধাক্কা সামলেছেন। ব্যবসায় ক্ষতি, ফয়সালের মৃত্যু, সমাজের কানাঘোষা, সবকিছুতেই তাকে ভাঙতে দেখিনি। কিন্তু আজ তিনি যেন হঠাৎ করে বয়স্ক হয়ে গেলেন। মা তখন চোখ বন্ধ করে ফেললেন। কাঁদলেন না, চিৎকারও করলেন না, শুধু নিঃশ্বাসটা কেমন যেন আটকে রাখলেন, যেমন মানুষ খারাপ খবর শোনার সময় নিজেকে বাঁচাতে চায়। উকিল সাহেব খুব শান্ত গলায় বললেন, রিপোর্ট অনুযায়ী রায়ান ফয়সাল সাহেবের যে সন্তান, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক এক সেকেন্ড পর এটা অসম্ভব। মিথিলা চিৎকার করে উঠল। ওর গলায় কোনো দুঃখ ছিল না, ছিল শুধু আতঙ্ক। যেমন শব্দ করে ডুবে যাওয়ার আগে মানুষ বাতাস খুঁজে। আমি কিছু বললাম না। তবে তিনি থেমে বললেন, আরেকটি তথ্য আছে। মিথিলা নিঃশ্বাস নিতে ভুলে গেল। রায়ানের ডিএনএ টেস্ট রেজাল্ট আরেকজনের সঙ্গে মিলেছে, নাম ইমরান চৌধুরী। ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল।
ইমরান ফয়সালের বন্ধু। উকিল সাহেব যখন ইমরানের নামটা বললেন, মা তখন চোখটা খুললেন, একবার বাবার দিকে তাকালেন, তারপর আমার দিকে। ওই তাকানোতে কোনো প্রশ্ন ছিল না, ওটা ছিল ভাঙা বিশ্বাসের দৃষ্টি। এটা কি সত্য? মা খুব আস্তে করেই কথাটা বললেন। বাবা কোনো উত্তর দিলেন না, তিনি শুধু টেবিলের দিকে তাকিয়ে রইলেন, যেন ওই কাঠের টুকরোটা এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ জায়গা। কিছু সময় পর তিনি গলাটা খাকারি দিলেন, ইমরান, ও তো আমাদের ঘরে আসতো। বাবা বললেন রায়ানকে কোলে নিত। কথাটা শেষ করতে পারলেন না, মা তখন মুখ ফিরিয়ে নিলেন। আমি তো ওকে চা খাওয়াতাম, নিজের হাতে ফিসফিস করে বললেন। এই কথাটার ভিতরে কোনো অভিযোগ ছিল না, ছিল লজ্জা, নিজের উপর রাগ। ঘরে তখন আর কেউ কথা বলছিল না, শুধু দেওয়ালের ঘড়িটা টিকটিক করছিল, প্রতিটা শব্দ আরো স্পষ্ট হয়ে উঠছিল। বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে দাঁড়ালেন, বাইরে তাকালেন, কিন্তু আমি জানি তিনি কিছু দেখছিলেন না। একটা সন্তান, তিনি ধীরে বললেন, এত বড় মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে পারে আমি ভাবিনি। মা তখন বললেন, আমরা কোথায় ভুল করলাম? এই প্রশ্নটার কোনো উত্তর ছিল না। রিপোর্টটা টেবিলের উপরে ছিল। মিথিলা হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, এই রিপোর্ট মিথ্যে, পুরোটাই সাজানো। মা চমকে তাকালেন, কি বলছিস মিথিলা? আমার দিকে আঙ্গুল তুললো। আপু সব প্ল্যান করছে। সে বলল 5 কোটি টাকার বিমার টাকাটা সে দিতে চায় না, তাই নাটক সাজিয়েছে, ডিএনএ, আইনজীবী, সবকিছু। ঘরটা হঠাৎ আবার গরম হয়ে উঠলো। আমি কিছু বললাম না। মিথিলা এগিয়ে আসলো, আপু তুমি ভেবেছো আমি বুঝবো না? সে হাসলো, হাসিটা কাঁপছিল। আমার ছেলেটার ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছো? বাবা টেবিলে হাত চাপড়ালেন, চুপ। তিনি বললেন, এই বাড়িতে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলবি না। মিথিলা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, একদম অসহায় অবলা নারীর মতো অভিনয় করা শুরু করে দিল। বাবা সেও কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু আমার সন্তানের জন্য লড়ছি। মাও নরম হয়ে গেলেন, মিথিলা শান্ত হ, মা কাঁদিস না। আমি তখন মুচকি হেসে বললাম, মা তুমি কি কিছু বুঝতে পারছো না? ও যে নাটক করছে। মিথিলা হঠাৎ আমার পায়ে বসে পড়লো, আপু দয়া করো। সে কাঁদতে লাগলো, রায়ান তো তোমারই রক্তের মতো ছিল। মা আমার দিকে তাকালেন, এই তাকানোটা আগের মতো নয়, এটা দ্বিধা। মিথিলা সেটা বুঝে গেল। আপু বরাবরই আমাকে পছন্দ করতো না। সে বলল, ও সবসময় চাইতো আমি যেন ওই বাড়ি থেকে চলে যাই। বাবা এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন, তুই সীমা ছাড়াচ্ছিস। এই রিপোর্ট আমি নিজে যাচাই করছি। মিথিলা চোখ মুছলো, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে আমি আইনের পথে যাব। মা আতঙ্কে উঠলেন, কি মানে? মিথিলা দাঁড়িয়ে বলল, আমি আপুর বিরুদ্ধে মামলা করব, ফ্রড, মানহানি আর মিথ্যে প্রমাণ তৈরির অভিযোগে। সে আমার দিকে তাকালো, দেখি কোর্টে গিয়ে এই নাটক কত দূর চলে। পরে পিন নীরবতা যেন হরর মুভির মতো চলছে। মা কাপা গলায় বললেন, তুই কি এসব আবল তাবল বলছিস মিথিলা? মিথিলা আবার কাঁদলো, এবার নরম মায়া কান্না। আমি আবল তাবল বকছি না মা, আমি বাঁচতে চাই, আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমার মা মিথিলা সাজানো ফাঁদে পা দিয়ে আবারও আমার বিপক্ষে চলে গেলেন।